PN junction, unidirectional flow. Now what if the junction is PNP বা NPN? এই যে PNP বা NPN ব্যাপারটা দেখতে তো এরকম আর কি। একটাই সিলিকন চিপ, আগেই বলেছে এগুলো তো আঠা দিয়ে আটকানো হয় না, তাহলে তো ট্রান্সপোর্টটা ঠিক মতো হবে না। একটাই সিলিকন চিপ, তার দুটো দিকে ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করা হবে, আর মিডল পার্টটাতে পেন্টাভ্যালেন্ট দিয়ে। আচ্ছা, তো ব্যাপারটা দেখতে তো মনে হচ্ছে যেন দুটো ব্যাক টু ব্যাক ডায়োড। কিন্তু আসলে এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, মানে একটা মডেল আছে, মডেলের নামটা আমি ভুলে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট দুটো ব্যাক টু ব্যাক ডায়োড এটা নয়, মানে মানে কোশ্চেনটা এরকম যে জাস্ট দুটো ডায়োডকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া, মানে কানেক্ট করে দিলেই কি সেটা ট্রানজিস্টর হয়ে যাবে? মানে একটা ট্রানজিস্টরের সঙ্গে দুটো ডায়োডকে আমি ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এটাই যে এনি ট্রানজিস্টর, ইট ইজ এ ব্যাক টু ব্যাক ডায়োড উইথ আ ফিডব্যাক সিস্টেম। একটা ট্রানজিস্টর দেখতে দুটো পিএন জাংশন একসঙ্গে অ্যাটাচ করা, কিন্তু আসলে দুটো পিএন জাংশন কানেক্টেড বাই আ ওয়্যার, কিন্তু দেয়ার ইজ আ সার্টেন ফিডব্যাক সিস্টেম। এটা কি একটা মডেল আছে, যাই হোক। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাহলে ট্রানজিস্টরের অ্যাক্টিভিটি বা ওয়ার্কিং প্রিন্সিপালটা যথেষ্টই, মানে বেসিক্যালি পুরোটাই আলাদা। এখন ট্রানজিস্টরকে আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি যখন একটা পিএন জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস দেব, আর অন্য পিএন জাংশনকে আমরা রিভার্স বায়াস দেব। সেটাই হচ্ছে ট্রানজিস্টরের মানে মোস্ট ইউজফুল কনফিগারেশন। যখন ফরওয়ার্ড বায়াস দেব পিএন জাংশন, তখন তো এখানে ফরওয়ার্ড কারেন্ট ফ্লো হবে, সো লার্জ অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড কারেন্ট উইল ফ্লো। এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রিজিয়নটা, পি সাইডটা অনেক বড় এরিয়াতে, তাহলে প্রচুর লার্জ অ্যামাউন্ট অফ হোল it will flow through this junction, এবং অবশ্যই ইলেকট্রনও ফ্লো হবে এপাশ থেকে এপাশে, তার দরুন এফেক্টিভ কারেন্টটা আবার এদিক থেকে এদিকেই ফ্লো হবে। তো বেসিক্যালি, এবং আচ্ছা যেহেতু এই পি সাইডটা আর কি রিজিয়নটাও অনেক বড়, তাহলে এফেক্টিভলি এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে লটস অফ holes are being emitted. That's why this terminal is called emitter. আচ্ছা, এমিটেড হবে, এমিটেড হয়ে তো ঢুকলো এখানে, ফাইন। ঢোকার পরে কি হবে? এখানে তো নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করা আছে, আর হোলগুলো হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে ও কি করবে? হোলগুলোকে এদিকে টেনে নেবে। তাহলে ইট উইল, হোলস আর বিং কালেক্টেড। So this terminal is called collector. দুটোর মাঝখানে যে ন্যারো পোর্শনটা দেখা যাচ্ছে, that terminal is called base. এবার এমিটার কারেন্ট হচ্ছে ওই যা এমিট হলো এমিটার কারেন্ট, যা কালেক্টেড হচ্ছে কালেক্টর কারেন্ট। এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট প্রায় সমান, কিন্তু এমিটার কারেন্ট একটু বেশি।
কেন বেশি একটু, কেননা এই যে এখানে তো কিছু রিকম্বিনেশন হবে, এখানে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন হোলের একটা রিকম্বিনেশন হবে, কিছুটা হোল will be lost in the base region. So collector current is almost equal but a little less than the emitter current. তাহলে এটা মাপার জন্য একটা প্যারামিটার আছে। আলফা ডিসি লিখছে কারণ আমরা এখানে ডিসি ব্যাটারি কানেক্ট করেছি। সো আইসি বাই কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টের রেশিও, এগুলো হচ্ছে একটা ডিভাইস কতটা ভালো বা খারাপ সেটা বোঝার কিছু প্যারামিটার থাকে। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আইসি বাই আইই এবং এদের টিপিক্যাল ভ্যালু ওই 0.90 থেকে 0.98 বা 9990টা জেনারেলি হয় না, ওই 9895 এই রেঞ্জে থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কারেন্ট হচ্ছে এখানে বেস কারেন্ট, কিন্তু বেস কারেন্ট হচ্ছে আলটিমেটলি রিকম্বিনেশন কারেন্ট। যাতে লসটা কম হয় তার জন্য এই রিজিয়নটাকে প্রথমত খুব ন্যারো করা হয়, আর দ্বিতীয়ত ডোপিংটাও অনেক কম থাকে, লেস ডোপ। তো এই রিজিয়নের আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে হোলটা একটা দিক থেকে আরেকটা দিকে ফ্লো হবে, মাঝে একটা স্টপ কক লাগিয়ে দিয়েছি। এই রিজিয়নের কাজটাই হচ্ছে ওই স্টপ ককটা দিয়ে এই ফ্লোটাকে কন্ট্রোল করা। এখন এই স্টপ ককটা যে কতটা এফেক্টিভ হতে পারে সেটা এরপরে বুঝতে পারবি যখন এখানে ডিসির উপর আমরা এসি ভোল্টেজ দেব। যাই হোক, এখনো দিইনি। তো বেস রিজিয়নটা বেসিক্যালি একটা স্টপ কক ছাড়া কিছুই না। এখন কন্ট্রোল করছে কিন্তু খুব বেশি এফেক্ট আবার ফেলছে না। খুব ইন্টারেস্টিং এটার কাজটা। তো বেস কারেন্ট ইজ ভেরি স্মল, কেননা ইচ্ছে করে রিকম্বিনেশনকে কম রাখা হয়। বেস কারেন্ট বলতে ওই জাস্ট যেটুকু রিকম্বিনেশন হবে সেটাই বেস কারেন্ট, এছাড়া বেস কারেন্টের আর কোনো মানে অরিজিন নেই আর কি। যতটুকু রিকম্বাইন করলো ততটা কারেন্টই আসলে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে গেল, এরকম একটা ব্যাপার। তো দ্যাট ইজ বেস কারেন্ট অনলি। তো recombination current is very small, so it is much smaller than this. এখানে আমরা আরেকটা প্যারামিটার ডিফাইন করব, which is beta DC। যেহেতু ডিসি প্রপার্টি দেখছি, আইসি বাই আইবি, যেহেতু আইবি অনেক ছোট তাই এটার ভ্যালু অনেক বড় হয়, 150 থেকে 200, অনেক সময় 250, এর থেকেও বেশি হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ট্রানজিস্টর। ঠিক আছে। আচ্ছা, এবার ডায়োডের যেমন একটা গ্রাফ ছিল, ট্রানজিস্টরেরও একটা গ্রাফ থাকবে। ট্রানজিস্টরের একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। ইনপুট বলতে এই আচ্ছা, ট্রানজিস্টরের আবার বিভিন্ন রকমের কানেকশনও আছে। এই যে পার্টিকুলার কানেকশনটা এখানে আমি দেখাচ্ছি, এখানে বেসটা কমন, ঠিক আছে, মানে দুটো সার্কিট আছে এখানে, একটা হচ্ছে এমিটার বেস আর একটা কালেক্টর বেস। এই দুটো সার্কিটের মধ্যে বেসটা তাহলে কমন, তাহলে এই ট্রানজিস্টরটাকে বলা হয় কমন বেস ট্রানজিস্টর। হ্যাঁ, কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট সার্কিট is emitter base and output circuit is collector base. তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এমিটার কারেন্ট ভার্সাস এমিটার বেস ভোল্টেজ। এটা একটু মাথায় রাখতে হবে যে বেসটা কমন, অর্থাৎ বেসটা গ্রাউন্ডেড, বেসের রেসপেক্টে বাকিগুলোকে মাপছি, তাই এটা ভিইবি হবে
VBE কিন্তু হবে না। আচ্ছা, কালেক্টর বেসেও তাই, ক্যারেক্টারিস্টিক্সটা হবে কালেক্টর কারেন্ট ভার্সাস কালেক্টর বেস ভোল্টেজ। ওকে, কিন্তু মোস্টলি যেটা ইউজ হয়, এগুলোর ইউজ একটু লিমিটেড, মানে কমন বেস যেটা, তার ইউজটা একটু লিমিটেড। বেশি ইউজ হয় বিশেষ করে অ্যাম্পলিফায়ারে। অ্যাম্পলিফিকেশনের কথাটা কোথা থেকে আসছে এটা একটু পরেই আসছি। যাই হোক, কিন্তু ডিভাইস অ্যাপ্লিকেশন সব থেকে বেশি হয় হচ্ছে যখন এমিটারটা কমন থাকে। এই সার্কিটকে আমি যদি একটু চেঞ্জ করি, চেঞ্জ করে আমি যদি এরম করি, এই কানেকশনটা আমি তুলে দিলাম, দিয়ে আমি এমিটারের সঙ্গে জুড়ে দিলাম। এইবার তোদের এটা মনে হতে পারে যে তাহলে রিভার্স বায়াস কি করে হচ্ছে জাংশনটা? রিভার্স বায়াস হচ্ছে কেননা পি টাইপের সঙ্গে নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড আছে, ঠিক আছে? সো দ্য জাংশন ইজ এফেক্টিভলি রিভার্স বায়াসড। তো এই কানেকশনটা চেঞ্জ করার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখন আমার কিন্তু এমিটারটা কমন হয়ে গেল, রাইট? ইনপুটের ক্ষেত্রে বেস এমিটার, আউটপুটের ক্ষেত্রে কালেক্টর এমিটার। তাহলে নাও দিস সার্কিট বিকামস কমন এমিটার ট্রানজিস্টর। কমন এমিটার ট্রানজিস্টর হচ্ছে মোস্ট পপুলার, মোস্ট ইউজফুল এবং মোস্টলি ইউজড। সো ইনপুট বেস এমিটার সার্কিট, ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স হবে, যেহেতু এমিটারটা গ্রাউন্ডের আছে তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট, বেস কারেন্ট ভার্সাস বেস এমিটার ভোল্টেজ। আউটপুট, it is collector emitter circuit, so output current is collector current versus collector emitter। তো এটাই ইন্টারেস্টিং, কেননা আইবি আর আইসি যেহেতু এই রেশিওটা এতটা বড়, আইসি বাই আইবি, তাহলে এবার একটু ভেবে দেখ যে কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট, বেস কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট। যেহেতু আইসি বাই আইবিটা সবসময়ই বড়ই হয়, তার মানে কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটাটা বেসিক্যালি একটা কারেন্ট গেন প্যারামিটার which is large। তাহলে আমি যদি কমন এমিটার কনফিগারেশনে ট্রানজিস্টরকে ইউজ করি তাহলে আমি কারেন্টকে অনেক বেশি অ্যাম্পলিফাই করতে পারবো, একটা ছোট অ্যামাউন্ট অফ কারেন্ট দেবো, লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাবো। তাহলে এটা হচ্ছে, এটাই দিস ইজ দ্য রিজন why common emitter configuration is so popular। আমি যদি এটাকে এটার সঙ্গে কম্পেয়ার করি কমন বেস ট্রানজিস্টর, তাহলে কমন বেস ট্রানজিস্টরে আমার আউটপুট ছিল কালেক্টর কারেন্ট, ইনপুট হচ্ছে এমিটার কারেন্ট which is ইউজলেস। কারেন্ট গেন রেশিওটা একের থেকেও কম, তো সেই জন্য সিবিটিটা অতটা ইয়ে নয়, পপুলার নয় বা এফেক্টিভ নয়। আচ্ছা, এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা যদি দেখি কমন এমিটার ট্রানজিস্টরের, কালেক্টর কারেন্ট ভার্সাস কালেক্টর এমিটার ভোল্টেজ।
আচ্ছা, এটাকে বলছি। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বোঝাটা অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড, কেননা ওটা ফরওয়ার্ড বায়াস ট্রানজিস্টর, তো তার যেমন হয় সেই রকমই হবে আর কি। আচ্ছা, আমার ট্রানজিস্টরটা ছিল, আমরা পিএনপি, ওকে। যখন ফরওয়ার্ড বায়াসে আছে এইটা, এবং এইটা রিভার্স বায়াসে আছে, তখন কি হচ্ছে, এখান থেকে যা হোল বেরোচ্ছে পুরোটাই এফেক্টিভলি কালেক্ট হয়ে যাচ্ছে। ভালো করে ভাব, যা বেরোচ্ছে পুরোটাই যদি আমার এফেক্টিভলি কালেক্টেড হয়ে যায়, তাহলে কালেক্টর কারেন্টের ভিসিইর সঙ্গে বিশাল কিছু ডিফারেন্স কিন্তু থাকবে না। মানে একদম ইনিশিয়ালি হয়তো মানে যত ভোল্টেজ বাড়াচ্ছি তত বেশি পরিমাণে কালেক্ট করতে পারছি, সেটা ঠিকই, কিন্তু একটা সার্টেন টাইমের পরে মানে বাড়ছে ঠিকই আছে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে কিন্তু বাড়াটা অলমোস্ট এরকমই হয়ে যাবে, ফ্ল্যাট। মানে এরকম ভাবে বাড়তে থাকলো সেটা কিন্তু হওয়ার কথা নয়, কেননা স্যাচুরেশনে চলে আসবে ব্যাপারটা আসলে। ঠিক আছে, মানে এখানে তো এমিট যা হওয়ার এমিট হয়ে গেল, এবার এখানে যে কালেকশনটা চলবে সেটা কিন্তু ভোল্টেজটা একটা সার্টেন লিমিটে চলে যাওয়ার পর কালেক্টর কারেন্ট মানে যতগুলো হোল বেরোচ্ছিল তার থেকে বেশি হোল তো আর জেনারেট করা সম্ভব নয়। মানে কালেক্টর কারেন্টটা বেসিক্যালি কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে বেস কারেন্ট আর একটা হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ। বেস কারেন্ট কেন, কেননা এটা সাপ্লাই দিচ্ছে আমাকে। বেস কারেন্ট আমাকে বোঝা মানে এটা মিন করছে যে কতগুলো হোল এদিক থেকে এদিকে এলো। যেহেতু এমিটারটা গ্রাউন্ডেড, তাই এখানে ইনপুট কারেন্টটা বেস কারেন্ট, কিন্তু বেস কারেন্টটাই হচ্ছে প্যারামিটার, যেটা দিয়ে আমি বুঝতে পারছি যে এখান থেকে এখানে কতগুলো হোল ঢুকছে। তাহলে কতগুলো হোল আমি সাপ্লাই দিচ্ছি সেটা একটা ব্যাপার, সবগুলোকে আমি কালেক্ট করতে পারছি কিনা সেটা একটা ব্যাপার। এবার যখন বেস কারেন্টটা ফিক্সড, মনে কর এটার জন্য বেস কারেন্ট হচ্ছে 40 মাইক্রোঅ্যাম্প, এই ফিক্সড বেস কারেন্টের জন্য সাপ্লাইটা তো ফিক্সড, তাহলে এবার কালেকশন প্রসেসটা আর কি আছে, ভোল্টেজটা যদি সাফিসিয়েন্টলি নেগেটিভ হয় তাহলেই কালেক্ট করে নেবে, তারপর কিন্তু আর বিশাল কিছু বাড়বে না কালেক্টর কারেন্টটা। কিন্তু বেস কারেন্ট যদি আমি কমিয়ে দিই, মনে কর আমি এটাকে করে দিলাম 30 মাইক্রোঅ্যাম্প, তাহলে অবভিয়াসলি সাপ্লাই কমে গেছে, কালেক্টর কারেন্ট কমে যাবে। 20 মাইক্রোঅ্যাম্প, কালেক্টর কারেন্ট আরো কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটা ফরওয়ার্ড বায়াস করি, ফরওয়ার্ড বায়াস করলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে কারেন্টের ভ্যালুটা কমে যাবে, কারণ এখানে এখন আর অ্যাট্রাকশনটা অত নেই, ইট ইজ নট অ্যাট্রাকটিভ। তবে কারেন্ট কি ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে, ফ্লোটা কম হবে। কেন কারেন্টটা ফ্লো হবে, কারণ এদিক থেকে ইনজেকশন প্রসেসে অলরেডি এদিকে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ইলেকট্রনগুলোর একটা মানে হোলগুলোর একটা এনার্জি আছে, সেই এনার্জি দিয়ে ও ভেতরে ঢুকে যাবে। আরো একটা ব্যাপার হচ্ছে যে এই এখানকার যে ব্যাটারি ভোল্টেজটা সেটা যদি যথেষ্ট বেশি হয়, তাহলে মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানেও পজিটিভ টার্মিনাল, এখানেও পজিটিভ টার্মিনাল,
কিন্তু এখানকার যে পজিটিভ টার্মিনাল সেটার ভোল্টেজটা যদি যথেষ্ট হাই হয়, এটা মনে কর 20 ভোল্ট আর এটা মনে কর 10 ভোল্ট, তাহলে ও কি হবে, এফেক্টিভলি এদিক থেকে এদিকে ফ্লো হওয়ার জন্য সাফিসিয়েন্ট এনার্জি হোলগুলো পেয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো হবে, হবে না এমন নয়, কিন্তু অ্যামাউন্টটা কম হবে, অর্থাৎ এই। এবং আরো একটা জিনিস যেটা দেখা সেটা হচ্ছে এটা কিন্তু একটু তাড়াতাড়ি বাড়েও, তাড়াতাড়ি বাড়ছে, কেননা সেটার একটা রিজিয়ন এটাই যে এখানে ডিপ্লেশন রিজিয়নটা কমে গেছে। সবকিছুরই কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, এই জন্যই আমি বলছিলাম যে দুটো ডায়োড দিয়ে তুই ট্রানজিস্টর বোঝার চেষ্টা করলে কিন্তু হবে না, দুটো ডায়োড উইথ ফিডব্যাক, তার জন্যই ব্যাপারটা ঠিক মানে আর কি কমপ্লিকেটেড। যখনই তুই এটাকে ফরওয়ার্ড বায়াস করছিস, একদিক দিয়ে এটা ঠিক যে এখানে কালেকশন হচ্ছিল, এখন আর হবে না, কিন্তু এটাও ঠিক যে এখানে ডিপ্রেশন রিজিয়নটা কিন্তু এখন আর নেই, ফলে ফ্লো উইল বি ইজিয়ার, খুব ফাস্ট বাড়বে এই দিকটাতে যখন দুটোই ফরওয়ার্ড বায়াস। আর যখন দুটোই রিভার্স বায়াস হয়ে যাবে, এটা বোঝা খুব সহজ, এটাও রিভার্স বায়াস আর এটাও রিভার্স বায়াস, তখন কি হবে, কালেকশন এখানে যতই ভালো হোক এখান থেকে তো কিছুই যাবে না। এবং বেসিক্যালি দুটো জাংশন রিভার্স বায়াস মানে হচ্ছে দুদিকেই ডিপ্লিশন রিজিয়ন, কোনো ফ্লোই হবে না। সো মনে কর 0 মাইক্রোঅ্যাম্প, তার নিচে এদিকটাতে কিচ্ছু নেই, কিছুই হবে না এখানে, ট্রানজিস্টর উইল স্টপ ওয়ার্কিং। তাহলে প্রথমে যে রিজিয়নটা বললাম সেটা অ্যাক্টিভ রিজিয়ন, এইখানটাতে যে রিজিয়নটা আছে সেটা স্যাচুরেশন, আর এখানটা যেখানে কোনো কাজই হয় না সেটা হচ্ছে কাট অফ। অ্যাক্টিভ রিজিয়নটাই আমার কাজের রিজিয়ন, কেননা এখানে একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, প্রথমত লাইনগুলো স্ট্রেট, অলমোস্ট স্ট্রেট। আচ্ছা, এবার এই যে স্ট্রেট লাইন, এখানে ডিপেন্ডেন্সটা কিসের উপর, ভোল্টেজের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, পুরো ডিপেন্ডেন্সটাই বেস কারেন্টের উপর, এক একটা বেস কারেন্টে এক একটা কার্ভ। এবার আমি যদি করেসপন্ডিং ভ্যালুগুলো দেখি, আমরা আগেই দেখেছি যে বিটা ডিসি ইট ইজ ভেরি হাই, তার মানে আমরা আশা করতে পারি, মানে তার মানে এফেক্টিভলি তাই, তাহলে আমার যখন বেস কারেন্ট 30 মাইক্রোঅ্যাম্প তখন কালেক্টর কারেন্ট এক্সপেক্টেড মানে তাই হয়, সেটা হচ্ছে 250 টাইমস 30 মাইক্রোঅ্যাম্প। তো ধরা যাক 30 মিলিঅ্যাম্প ধরা যাক, এই বেস কারেন্টের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট ইজ 30 মিলিঅ্যাম্প, যেহেতু বিটা ডিসিটা হাই। আচ্ছা, এই বেস কারেন্টের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট হচ্ছে 40 মিলিঅ্যাম্প। এখান থেকে আরেকটা জিনিস যেটা উঠে আসছে সেটা হলো, তাহলে বেস কারেন্ট যখন 10 মাইক্রোঅ্যাম্প চেঞ্জ হলো, কালেক্টর কারেন্ট তখন 10 মিলিঅ্যাম্প চেঞ্জ হলো। চেঞ্জ, দ্য কনসেপ্ট অফ চেঞ্জ, যখন বেস কারেন্ট 10 মাইক্রোঅ্যাম্প চেঞ্জ হচ্ছে তখন কালেক্টর কারেন্ট 10 মিলিঅ্যাম্প চেঞ্জ হচ্ছে। তাহলে এদের যে রেশিও ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, ডেল্টা আইসি হচ্ছে মিলিঅ্যাম্প, এটা হচ্ছে মাইক্রোঅ্যাম্প অর্থাৎ 1000, কতটা লার্জ, দিস ইজ বিটা এসি, রেশিও অফ চেঞ্জ অফ কারেন্টস, ঠিক আছে, তার জন্য এটা বিটা এসি। তার মানে শুধু অ্যাবসলিউট ভ্যালুটাই ইউজফুল নয়, তাদের চেঞ্জটাও দেখা যাচ্ছে অনেক অ্যাম্পলিফাই হচ্ছে, তখন সেখান থেকে মাথা এলো তাহলে তো এটাকে আমি এসি সিগন্যাল হিসেবেও ইউজ করতে পারি, মানে
বেস কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট কখন চেঞ্জ হবে? যখন আমি ডিসিটা আছে, যা আছে থাক, মনে কর ডিসিটা এমন ভাবে ফিক্স করেছি যাতে বেস কারেন্ট হচ্ছে 30 মাইক্রোঅ্যাম্প সাপোজ। এইবার আমি এখানে একটা এসি সিগন্যাল দিয়ে দিলাম যার অ্যাম্পলিটিউডটা হচ্ছে 10 মিলিঅ্যাম্প, অর্থাৎ 10 সাইন ওমেগা টি মাইক্রোঅ্যাম্প। ঠিক আছে, এরকম একটা এসি সিগন্যাল আমি যদি এখানে দিই 10 সাইন ওমেগা টি মাইক্রোঅ্যাম্প, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, তাহলে 30 মাইক্রোঅ্যাম্পটা ফিক্সড, 30 মাইক্রোঅ্যাম্পের অ্যাবাউটে 10 মাইক্রোঅ্যাম্প অ্যাম্পলিটিউড, অর্থাৎ বেস কারেন্ট একবার এরকম হবে আরেকবার এরকম হবে উইথ টাইম। এখানে এক্স অ্যাক্সিসে কিন্তু টাইম নেই, এটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখানো হচ্ছে যে ভেরিয়েশনটা কত হচ্ছে। যেহেতু 10 মাইক্রোঅ্যাম্প অ্যাম্পলিটিউড আর যেহেতু 30 মাইক্রোঅ্যাম্পটা ফিক্সড, তাহলে ভেরিয়েশনটা হবে ম্যাক্সিমাম হবে 30 মাইক্রোঅ্যাম্প প্লাস 10 মাইক্রোঅ্যাম্প, অর্থাৎ 40, আর একটা হবে 30 মাইক্রোঅ্যাম্প মাইনাস 10 মাইক্রোঅ্যাম্প, অর্থাৎ 20। তার মানে বেস কারেন্টটা 40 থেকে 20-র মধ্যে ফ্লাকচুয়েট করবে। এখন 40 মাইক্রোঅ্যাম্পের করেসপন্ডিং কালেক্টর কারেন্ট হচ্ছে 40 মিলিঅ্যাম্প এবং 20-র করেসপন্ডিংটা হচ্ছে 20 মিলিঅ্যাম্প। তার মানে কালেক্টর কারেন্টটা 40 থেকে 20 মিলিঅ্যাম্পের মধ্যে ফ্লাকচুয়েট করবে। ফ্লাকচুয়েশনের রেঞ্জটা ভাব, বেস কারেন্টের পরিবর্তন 20 মাইক্রোঅ্যাম্প আর কালেক্টর কারেন্টের পরিবর্তন 20 মিলিঅ্যাম্প। তার মানে টেন মাইক্রোঅ্যাম্পের একটা ইনপুট সিগন্যাল আমি দিয়েছি, আউটপুটে আমি একটা এসি মিলিভোল্ট মিটার দেব। আচ্ছা, মিলিভোল্ট মিটার দিয়ে তো মাপবো, কিন্তু আমি যদি আউটপুট ওয়েভফর্মটাও দেখি, তাহলে ইনপুটে যা দিচ্ছি আউটপুটের ভেরিয়েশন তার 1000 টাইমস হচ্ছে, 1000 টাইমস, এতটা অ্যাম্পলিফিকেশন হচ্ছে। তাহলে কমন এমিটার ট্রানজিস্টর হচ্ছে ভেরি এফিশিয়েন্ট অ্যাম্পলিফায়ার। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করেছি, সেটা হচ্ছে 30 মাইক্রোঅ্যাম্পটাকে সেট করেছি যে কার অ্যাবাউটে হবে। এই যে ডিসি ভ্যালুটা, যেই ডিসি ভ্যালুর অ্যাবাউটে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড কিউ পয়েন্ট অর কুয়েসেন্ট পয়েন্ট অফ দ্য সার্কিট। ঠিক আছে, তাহলে কিউ পয়েন্টটা কি? কিউ পয়েন্ট হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু অফ কালেক্টর কারেন্ট অ্যান্ড কালেক্টর এমিটার ভোল্টেজ। এই যে কিউ পয়েন্ট কার অ্যাবাউটে হবে, এটাকে সেট করা অত্যন্ত জরুরি, কারণ তা যদি না হয় তুই ভেবে দেখ পুরো অপারেশনটা তোকে অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই করতে হবে যদি অ্যাম্পলিফিকেশনটা তুই ঠিকঠাক চাস। যদি এই ডিসি ভ্যালুটা এখানে না হয় এখানে হয়, তাহলে ছবি থেকে বুঝতে পারছিস তো কি ম্যাসাকারটা হবে। এরকম ভাবে তোর ইনপুটটা ফ্লো হবে, এটা আদৌ অ্যাক্টিভ রিজিয়ন নয়, তাহলে আউটপুটের 12টা বেজে যাবে। বা কেউ যদি এখানে সেট করে দেয় তাহলে তো আরো বাজে ব্যাপার, অর্ধেক চলে যাবে কাট অফের মধ্যে, অর্ধেক থাকবে অ্যাক্টিভের মধ্যে। তাহলে একটা হাফ সাইকেলের জন্য কিছু পাবি আর একটার জন্য কিছুই পাবি না। তাহলে কিউ পয়েন্ট ঠিক মতন সেট করাটা অত্যন্ত জরুরি। এবং তুই যদি পিওরলি অ্যাম্পলিফায়ার হিসাবেই ইউজ করতে চাস, মানে পিওরলি অ্যাম্পলিফায়ারটাও ভুল বলছি, আসলে অ্যাম্পলিফায়ারেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু মনে কর লাউড স্পিকারে তুই ইউজ করছিস, ঠিক আছে, সাধারণত অ্যাম্পলিফিকেশন বলতে আমরা যা বুঝি সেটা যদি করতে হয় তোকে, তাহলে তোকে অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই কিউ পয়েন্টকে সেট করতে হবে। তবে অ্যাম্পলিফায়ারের বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্লাস এ,
ক্লাস বি, ক্লাস এবি এবং ক্লাস সি। এটা পুরোটাই ডিপেন্ড করে তুই কিউ পয়েন্টটাকে কোথায় রাখছিস তার উপর। যদি বলছি হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন সাউন্ড অ্যাম্পলিফায়ার বা এগুলোর ক্ষেত্রে এই যে পুরোপুরি অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই পুরো ফ্লোটা হচ্ছে, সেইটা হচ্ছে ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আর এই যে বললাম একটা প্রান্তে নিয়ে চলে এসেছি, তাতে কি হচ্ছে, একটা সাইকেলের জন্য পুরোটাই ফ্লো হচ্ছে, আর একটা সাইকেল পুরোটাই বেচারা কাট অফ রিজনের মধ্যে পড়ে গেছে, সেইটা হচ্ছে ক্লাস বি। কারোর অবস্থা যদি আরো খারাপ হয়, অর্থাৎ কাট অফ রিজিয়নেরও নিচে চলে এসেছে কিউ পয়েন্ট, তাহলে কি হবে, একটা গোটা সাইকেলও ও পাচ্ছে না। সেই সব থেকে খারাপ অবস্থাটা হচ্ছে ক্লাস সি। আচ্ছা, তাহলে এই হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ উই ইউজ ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আজকে এতটাই থাক। এর পরের দিন আমরা দুটো জিনিস করব। এক নম্বর হচ্ছে যে কিউ পয়েন্ট আমরা জেনে গেছি, ঠিক আছে। পরের দিন আমরা করব কিউ পয়েন্টটাকে কি করে স্টেবল রাখা যায়, অর্থাৎ বায়াসিং। আর একটা হ্যাঁ, কিউ কি করে স্টেবল রাখা যায়, বায়াসিং। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, মানে একটা অ্যাম্পলিফায়ার ইউজ করছি আমি, সিগন্যালকে অ্যাম্পলিফাই করব, কিন্তু ফ্রিকোয়েন্সির সঙ্গে ভোল্টেজ গেনের রিলেশনটা কিরকম। আর লাস্ট যেটা করবো সেটা হচ্ছে এই অ্যানালিসিস গুলো যে আমাকে করতে হয়, তার একটা ম্যাথমেটিক্যাল মডেল হুইচ ইজ এইচ প্যারামিটার মডেল। এটা একটা সিম্পলিফিকেশন, ট্রানজিস্টরের একটা লিনিয়ার সিম্পলিফিকেশন। ট্রানজিস্টর তো এমনিতে নন ওহমিক ডিভাইস, কারেন্ট ভোল্টেজ কারোর সঙ্গে কারোর কোনো লিনিয়ার রিলেশন নেই। কিন্তু স্মল রিজিয়নে যখন দেখি এইটুকুর মধ্যে, তখন এটা অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইন। সেটা আউটপুটের ক্ষেত্রেও বলা যায়, স্মল রিজিয়ন অ্যাপ্রক্সিমেট স্ট্রেট লাইন। এবং এই যে আমরা অ্যাম্পলিফাই করছি সিগন্যালকে, এই যে অ্যাম্পলিটিউড, এরাও তো বেসিক্যালি মানে একটা স্মল রিজিয়নেই আছে, কারণ ওই মিলি আর মাইক্রো এর বাইরে তো ব্যাপারটা যায় না। মানে আমরা যে ইউজ করি সেখানে মিলি মাইক্রোর বাইরে ব্যাপারটা যায় না। তাহলে আমরা আলটিমেটলি আমরা একটা পুরো পোর্শনের একটা স্মল রিজিয়নই সবসময় ইউজ করি। তাহলে স্মল রিজিয়নে কিন্তু এই যে ট্রানজিস্টর যে একটা নন ওহমিক, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি ওহমিক মডেল দিয়ে রিপ্লেস করা যায়। সেই ওহমিক মডেলটাই হচ্ছে এইচ প্যারামিটার মডেল। তাহলে এটা পিওরলি ফর ম্যাথমেটিক্স। এইচ প্যারামিটার মডেল না জানলে তুই কোনো ম্যাথমেটিক্স করতে পারবি না। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর এটা একটু এই পর্যন্ত পড়িস, পরের ক্লাসে ট্রানজিস্টরের অঙ্ক করাবো আগে, তারপর এগুলো করবো।